প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনাদের আগ্রহের বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন নিউজ ইনসাইড অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। দর্শক, আমরা জানি বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে আজ আমরা কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতেই একটু পেছনের দিকে যেতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী প্রথম যখন দায়িত্ব পেলেন তখন কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করেছিলেন? দর্শক, আমরা প্রথমে সেই বিষয়ে কথা বলবো। মাননীয় প্রতিমন্ত্রী, আমি যেটা বলবো যে আপনি যখন শুরুতে দায়িত্ব নিয়েছিলেন তখনকার যে প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট, সামনের দিকে কোন কোন চ্যালেঞ্জগুলো আপনার জন্য অপেক্ষা করছে, প্রথমে সেই বিষয়গুলো জানতে চাইব। যখন আমি প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করি তখন তো আমার বয়স ছিল 33 বছর 6 মাস। ফলে আমি সেই সময়টা আমি চেষ্টা করেছি যেন এই অভিজ্ঞতা এবং বয়সের যেই একটি চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয়েছে সেটা যেন আমি প্রশাসনিক কর্মকর্তা এবং মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, যিনি আর কি এই ডিজিটাল বাংলাদেশের মেন্টর, তার যে চিন্তা চেতনা সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেটি ছিল মূল বিষয়। এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাকে সেই সমস্যাটা খুব একটা ফেস করতে হয়নি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজে যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আমাদের আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় যেহেতু প্রতিনিয়ত সার্বক্ষণিক আমাদেরকে সবসময় তার সুপরামর্শ এবং তার নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ফলে আমি মনে করি যে আইসিটি বিষয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সেরকম কোনো বাধা বা কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। তবে অবশ্যই বলবো যে 21 সাল নাগাদ যে মধ্যমায়ের দেশ বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021 দিয়েছেন, সেটি কত দ্রুত এবং সাফল্যের সাথে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, দর্শক আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। সম্ভাবনার স্বর্ণদেশে তথ্য ও প্রযুক্তিতে আরেক সুযোগের হাতছানি, এজন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইটি বা তথ্য প্রযুক্তি খাতকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হয়। এর দুটি কারণ রয়েছে। এক, এ খাতের উন্নয়নে তেমন পুঁজির দরকার হয় না, এবং দুই, এ খাতের জন্য যে ধরনের মানব সম্পদ প্রয়োজন, অর্থাৎ শিক্ষিত এবং কারিগরি মনস্ক যুবশ্রেণী, তার অভাব বাংলাদেশে নেই। এ কারণেই 2011 সালে গার্টনার বাংলাদেশকে আইটি আউটসোর্সিং খাতের সম্ভাবনাময় 30টি দেশের মধ্যে একটি হিসেবে গণ্য করেছে। বিশ্বে বর্তমানে বছরে প্রায় $250 বিলিয়ন আইটি আউটসোর্সিং ব্যবসা রয়েছে, যার একটির বড় অংশীদার কিছু উন্নয়নশীল দেশ যেমন ভারত, মিশর, মালয়েশিয়া, তাইওয়ান ইত্যাদি। আমাদের দেশও এ খাতের উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক আইটি আউটসোর্সিং ব্যবসার গুরুত্বপূর্ণ ভাগীদার হতে পারে, কারণ আমাদের সে সুযোগ রয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আমাদের প্রতিবেদনটি দেখলেন। আমি মূল যে বিষয়টি জানতে চাইবো যে এই খাতকে নিয়ে আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, আসলে এই মুহূর্তে আমাদের যেই পুরো এক্সপোর্ট ভলিউম সেটি মাত্র কিন্তু $33 বিলিয়ন, এবং এই $33 বিলিয়ন মধ্যে একটা সেক্টর থেকে আমাদের আসে $28 বিলিয়ন, অর্থাৎ গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে। কিন্তু একটা দেশ যখন অর্থনৈতিকভাবে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হতে চায় তখন সেই দেশটার আসলে যেই স্ট্র্যাটেজি নিতে হয় সেটা হচ্ছে যেই ট্রেড ডাইভার্সিফিকেশন, এবং এই আমাদের এক্সপোর্ট বাস্কেটকে আর একটু ডাইভার্সিফাই করার জন্য আমাদের এখন লক্ষ্য করতে হচ্ছে এবং মনোযোগ দিতে হচ্ছে যে গার্মেন্টসের বাইরে অন্য কোন সেক্টর আছে যেখানে আমরা এখন মনোযোগ দিতে পারি। তো এই মুহূর্তে কিন্তু $1 বিলিয়ন বাইরে এক্সপোর্ট হয় এরকম গার্মেন্টস ছাড়া অন্য কোনো কিন্তু সেক্টর নাই। তো
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্পটা দিয়েছেন, সেখানে কিন্তু আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং তথ্য প্রযুক্তি নির্ভর একটি অর্থনীতি গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছেন। এবং আমরা সেই রূপকল্প বাস্তবায়নের জন্যই আমরা আইসিটিতে গুরুত্ব দিচ্ছি, কারণ এখানে আপনি যেটা বলেছেন যে এখানে বেশি পুঁজির দরকার নেই, আর সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স। আর আমরা এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি সৌভাগ্যবান জাতি যে আমাদের প্রায় 70%-এরও বেশি জনগোষ্ঠী হচ্ছে 35 বছরের নিচে, এবং প্রায় 50% জনগোষ্ঠী যাদের বয়স 24-এর নিচে। তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এই মুহূর্তে আমরা এনজয় করছি, এবং যেটা আমরা 2041 পর্যন্ত এই সুযোগটা আমরা পেতে থাকব। ফলে আমরা আশা করছি যে এই যে আমাদের সামনে যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের কাছেই কিন্তু ভিশন 2021 উৎসর্গ করেছেন জননেত্রী শেখ হাসিনা। ফলে আমি ভীষণভাবে আশাবাদী যে আমাদের এই বিপুল তরুণ প্রজন্মকে আমরা আইসিটিতে দক্ষ গড়ে তুলে আমরা একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে পারবো। এবার আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। আপনি প্রশ্ন করুন। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের উদ্ভাবনী ফান্ড, তারপরে গবেষণা ফান্ড এবং হাইটেক পার্কের মতো যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়ে আমাদের গবেষণা এবং কার্যক্ষেত্রে অনুপ্রেরণা দানের জন্য। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, তরুণ প্রজন্ম আর কি কি উপহার আপনাদের কাছ থেকে পেতে যাচ্ছে, আর কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে হলে আমাদের আসলে চ্যালেঞ্জগুলো কী কী, বা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি সেই চ্যালেঞ্জগুলো? না, ধন্যবাদ স্বর্ণা, খুবই চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে তোমার প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি এবং সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা আগামী 5 বছরে সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়ে যাব। তো আমি বলবো যে এখানে পুরো বিশ্বে যদি লক্ষ্য করো যে 18 শতকে যখন যেই উদ্ভাবনগুলো পৃথিবীকে শিল্প বিপ্লবে স্বাগতম জানিয়েছিল, ইউরোপে যে উদ্ভাবনগুলো হয়েছিল, ওই একেবারে জেট ইঞ্জিন, রেল, স্টিম ইঞ্জিন, এগুলো কিন্তু পুরো পৃথিবীটাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এই 19 শতকে এসে যেই উদ্ভাবনগুলো হয়েছে, যেরকম ইন্টারনেট, এটার মাধ্যমে কিন্তু আমরা কয়েক হাজার বছর এগিয়ে গিয়েছি। বিগত 2000 বছরে যেই উদ্ভাবনগুলো হয়েছে পৃথিবীকে যেখানে এগিয়ে নিয়ে গেছে, আমাদের বলবো যে গত 20 বছরে সেই উদ্ভাবনগুলো তত হাজার বছর কিন্তু পৃথিবীকে এগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আমরা এখন নজর দিচ্ছি যে আসলে ইনোভেশন ইকোসিস্টেম এবং স্টার্টআপ কালচারটা যেভাবে সিলিকন ভ্যালিকে আজকে সারা বিশ্বের সকল প্রযুক্তি উদ্ভাবনের একটা জায়গা হিসেবে তৈরি করেছে, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও আমরা চাচ্ছি যে আমাদের তরুণ যারা ইনোভেটর এবং ইনভেন্টর যারা আছে তাদেরকে উৎসাহিত করা এবং এই স্টার্টআপ কালচারটা বাংলাদেশে তৈরি করা। এই জন্য আমরা গত অক্টোবরে আমাদের আইসিটি অ্যাডভাইজার জয় ভাই, উনি যেহেতু নিজে একজন প্রযুক্তিবিদ এবং উনি যেহেতু নিজেই কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট এবং উনি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স হার্ভার্ড থেকে, ফলে উনার যে নির্দেশনা সেটি হচ্ছে যে আমরা কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ একটি ক্যাম্পেইন শুরু করেছি, কম্পিটিশন, যেখানে আমরা স্টার্টআপ কোম্পানিগুলোকে বিনা মূল্যে 1 বছরের জন্য ফ্লোর স্পেস দিচ্ছি জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে, এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একটা একাডেমি আমরা শুরু করছি, তার আওতায় এই ম্যাকেন্সি যেই একটি রিপোর্ট দিয়েছে যে 12টি ডিসরাপটিভ টেকনোলজি পুরো পৃথিবীটাকে নতুন শেপে দেবে, যেরকম ইন্টারনেট অফ থিংস, যেরকম বিগ ডেটা অ্যানালিটিক্স, যেরকম ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, এই রোবোটিক্স, এই জায়গাগুলো তো আমরা 12টা ক্যাটাগরিতে আমরা আমাদের তরুণ যারা ইনোভেটর এবং ইনভেন্টর যারা আছে তাদেরকে আমরা এই একাডেমিতে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্যাসিলিটিসগুলো দেবো। একটা স্টেট অফ আর্ট, একটা R&D সেন্টার আমরা গড়ে তুলছি, যেখান থেকে আমাদের ভবিষ্যৎ ফেসবুক, গুগলের মতো নতুন নতুন প্রোডাক্ট বের হবে, নতুন নতুন উদ্ভাবন আমাদের তরুণ প্রজন্ম করবে। এবং এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 21 সাল নাগাদ আমাদের তরুণ প্রজন্মের এই উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে আমরা একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য আমরা 1000 ইনোভেটিভ প্রোডাক্ট বাই 2021 নামে একটি প্রকল্প শুরু করেছি। এবং আমরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং টেলিভিশনে এনটিভির যারা দর্শক আছে দেশে তরুণ প্রজন্ম তাদেরকেও আমন্ত্রণ জানাবো যে এই ইনোভেশন ফান্ড, স্টার্টআপ কানেক্টিং স্টার্টআপ কম্পিটিশন এবং যেই 1000 প্রোডাক্ট বাই 2021, সেখানে সবাই আবেদন করবে। আইসিটি ডিভিশন আমাদের তরুণদেরকে সহযোগিতা করার জন্য সবসময়ই সজাগ আছে। আমরা আবার পরের প্রশ্ন চলে যাব।
প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কারণে আজকে অগ্রসরমান ফ্রিল্যান্সিং খাতটি আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রথমত গত 2 বছর আগে আমরা দেখেছিলাম ফ্রিল্যান্সারদের জন্য সহজীকরণ, অর্থ সহযোগীকরণের জন্য যে পেপ্যাল বিশ্ব সমর্থিত এই ব্যাংকিংটি নিয়ে আসার জন্য, কিন্তু এখনও আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাহলে তথ্য মন্ত্রণালয় আসলে প্রতিবন্ধকতাগুলো কী এবং অথবা এটি নিয়ে আসলে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো কী, মানে পদক্ষেপগুলো কী, সেটি জানতে চাচ্ছি। না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইতিমধ্যে বলেছি যে আমাদের প্রায় 50% তরুণ তরুণী যাদের বয়স 24-এর নিচে, তো এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই এবং আমরা 21 সাল নাগাদ একটি লক্ষ্য নির্ধারণ করেছি যে আইসিডি ডিভিশন থেকে আমরা 20 লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এই মুহূর্তে আমরা এটি কারণে রিপোর্ট অনুসারে বাংলাদেশ হচ্ছে টপ যে 50 আউটসোর্সিং ডেস্টিনেশন তারা র্যাঙ্কিং করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান 22তম এবং ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অ্যাট্রাকটিভনেস আমরা হচ্ছি দ্বিতীয়। তো এখানে আমাদের প্রায় 6 লাখের মতো ফ্রিল্যান্সার কাজ করছে এবং তাদের যে মূল সমস্যা আপনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে এই অনলাইন পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে পেপ্যালের যে একটা প্রতিষ্ঠান কিনে ফেলেছে পেপ্যাল, সেটা হচ্ছে জুম। তো জুমের সাথে আমাদের কথা চলছে। আমরা আশা করছি যে পেপ্যালের 80% ফ্যাসিলিটিস জুমের মাধ্যমে আমরা আমাদের ফ্রিল্যান্সারকে দিতে পারবো এবং লার্নিং আর্নিং নামে একটি প্রশিক্ষণ কর্মসূচি আমরা শুরু করেছি, যেখানে আমরা আগামী 3 বছরে 55,000 ফ্রিল্যান্সার তৈরি করব, যারা একেবারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়েও যেন তাদের একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। তারা অনলাইন প্ল্যাটফর্মে তারা যেন ঘরে বসে, তাদের নিজ বাসায় বসে, শহরে বসে তারা যেন ইউরোপ, আমেরিকা, জাপানে যেন কাজ করতে পারে। তো এটি আমাদের লক্ষ্য। ফিরে এলাম নিউজ ইনসাইডে। দর্শক, আপনাদের ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। এবার জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শক, একটা আমাদের কাছে প্রতিবেদন আছে, তা দেখে আসবো। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমাদের আশা আছে অতি শিগগিরই গার্মেন্টসের আয় থেকে আইটি সেক্টরের আয় পার হয়ে যাবে। আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের, তাদের দিয়ে রচিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মহাকাব্য। ডিজিটাল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোগ্রামিং। আপনারা জানেন গুগল অনেক বড় একটা সার্চ প্রতিষ্ঠান এবং ওখানে আমার ইন্টার্নশিপে অনেক মজা লেগেছিল, ওখানে অনেক কিছু শিখতে পেরেছি। আমি চাই যে আমাদের দেশের সবাই অনেক প্রোগ্রামিং করুক এবং তারা ভালো ভালো জায়গায় যাক। আমরা একটা প্রতিবেদন দেখলাম যেখানে আপনার বক্তব্য দেখলাম যে আপনি বলেছেন আমাদের দেশের মেধাবী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে। আমি জানতে চাইবো এই প্রোগ্রামটির মধ্য দিয়ে আসলে আপনারা কোন বিষয়গুলোকে ফোকাস করতে চান? না, দেখুন, আসলে আমাদের একটা প্রচলিত ধারণা আছে, যদি আমরা আমাদের শৈশবের কথা বলি, কৈশোরের কথা বলি, আমাদের বাবা মা বা শিক্ষকরা তারা কি বলতো, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, কোন কোন বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে, সেটা অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এর বাইরে কিন্তু প্রোগ্রামিং, কোডিং এগুলো টার্মের সাথে আমরা পরিচিত ছিলাম না। কিন্তু এখন এই মুহূর্তে সারা বিশ্ব কিন্তু প্রযুক্তি নির্ভর বিশ্ব। এখন যদি আপনি শুধুমাত্র ওরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছে তারাই না, লয়ারের জন্য, ডক্টরের জন্য এখন কিন্তু প্রোগ্রামিং, কোডিং অত্যন্ত প্রয়োজন। ফলে এই মুহূর্তে বিশ্বে শুধু ইউরোপ আর আমেরিকাতেই আগামী 5 বছরে প্রায় 20 লাখ প্রোগ্রামারের দরকার হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইউরোপ, আমেরিকায় তারা কিন্তু এজিং চ্যালেঞ্জের মধ্যে আছে। জাপান বলেন, জাপানে 50%-এর বেশি জনগোষ্ঠী যাদের বয়স অ্যাবাভ 50, আর আমাদের কিন্তু 50%-এর বেশি জনগোষ্ঠী যাদের বিলো 24। ফলে আমরা একটা সুযোগ পেয়েছি যে আমাদের বিশাল এই তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যদি আমরা প্রোগ্রামিংয়ে একটু দক্ষ করে গড়ে তুলি তাহলে কিন্তু তারা সারা বিশ্বের প্রযুক্তির সেবাটা বাংলাদেশে বসে দিতে পারবে। আপনি যদি ইন্টারনেটে হাই স্পিড ইন্টারনেটে কানেক্টেড থাকেন তাহলে আপনি কোথায় বসে আছেন এটা কোনো বিষয় না, আপনি যে কোনো জায়গা থেকেই
আরেকটা দেশকে বা আরেকটা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারেন। এই সকল কিছুর মূল যেটি দরকার, যে কোনো সমস্যা সমাধানের জন্য তাদের যে সক্ষম করে গড়ে তোলা, তার মূল বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং, কোডিং। তো আমরা চাচ্ছি যে আমাদের কৈশোর বয়সেই যদি আমাদের শিশু কিশোর কিশোরীরা তারা যদি প্রোগ্রামিংটা শেখে বড় হয়, তাহলে অঙ্ক, ইংরেজি, ওই সায়েন্সের মতো, মানে ফিজিক্স কেমিস্ট্রির মতো যদি প্রোগ্রামিংটা তাদের কৈশোর থেকেই শিখতে পারে, তাহলে কিন্তু তারা আন্তর্জাতিক মানের প্রোগ্রামার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যেটি হবে আমাদের মূল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল আর কি বেস লাইন। তো আমরা এই জন্যই আমরা গত 2 বছর হলে শুরু করেছি ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট। আচ্ছা, আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সাবমেরিন কেবল নেটওয়ার্ক যুক্ত হতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আর একটা কোশ্চেন হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা, ওইটা উদ্বোধনী হতে কত সময় লাগবে? ধন্যবাদ ইভা। আসলে এই যে দুইটাই, একটা হচ্ছে মানে সাবমেরিন সমুদ্রের নিচ দিয়ে, আর একটা মহাকাশ। তো আমরা ইতিমধ্যেই কিন্তু 3G নেটওয়ার্ক মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে এটি উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় এখন হাই স্পিড মোবাইল নেটওয়ার্ক আমরা পাই। তো সাবমেরিন কেবল এটা আমরা আশা করছি, আমরা তো সিমিউই 4-এ আমরা সংযুক্ত আছি, যেখানে 200 Gbps ব্যান্ডউইথ আমরা পাচ্ছি, এবং আমরা আশা করছি 16 সালের মধ্যেই আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হব, যেটা সিমিউই 5। সেটাতে সংযুক্ত হলে আমরা আরও নতুন করে 1300 Gbps-এ সংযুক্ত হব। ফলে আমাদের যে রিডান্ডেন্সি সেটাও নিশ্চিত হবে, এবং ব্যান্ডউইথের যে ব্যবহারের যে মাত্রা বাড়ছে সেটাও আমরা চাহিদাটা পূরণ করতে পারবো। তবে আমাদের দুর্ভাগ্য যে রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন, অর্থাৎ সরকার যারা পরিচালনা করেন, তারা যদি আধুনিক বিশ্ব সম্পর্কে যুগোপযোগী নেতৃত্ব দিতে না পারেন, তাহলে আমরা কতখানি পিছিয়ে যাই। আমরা 90-এর দশকে কিন্তু বিনামূল্যে সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন যে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি এই সাবমেরিন কেবলের আসলে অর্থটা বুঝতে না পারার কারণে সেই সময় কিন্তু উনি সংযুক্ত করেননি দেশকে, যার ফলে আজকে ইন্ডিয়া যখন $150 বিলিয়ন আইসিটি এক্সপোর্ট করছে, আমরা তখন কেবল শুরু করছি। ফলে আমাদের সেই যুগোপযোগী নেতৃত্ব রয়েছে, এবং আমরা সেই নেতৃত্বেই আমরা সাবমেরিন কেবলে সংযুক্ত হচ্ছি, দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হচ্ছি, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটটাও আমরা আশা করছি যে আগামী বছর 2017 সালের ডিসেম্বরের 16 তারিখের মধ্যে আমরা মহাকাশে প্রেরণ করতে পারবো। আমরা আবার পরের প্রশ্নে চলে যাব। স্যার, আমার কোশ্চেন ছিল, বর্তমানে বাংলাদেশে প্রায় 32টি কোম্পানি থেকে বাইরের দেশগুলোতে সফটওয়্যার রপ্তানি করা হচ্ছে। এর একটি অন্যতম ব্যবসা ক্ষেত্র হচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে আরও কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি এই সম্পর্কে জানতে চাচ্ছি। প্রশ্নের উত্তরে আমি বলি যে আমরা প্রায় 40টারও বেশি দেশে আমরা আইসিটি রপ্তানি করছি, অর্থাৎ সফটওয়্যার আমরা রপ্তানি করছি, এবং এখান থেকে আমাদের আয় বর্তমানে প্রায় $400 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এবং 7 বছর আগে যদি চিন্তা করো, যে তখন আমাদের আসলে আইসিটি ইন্ডাস্ট্রি বলতেই কিছু ছিল না, এবং মাত্র $26 মিলিয়ন ছিল আমাদের আইসিটি এক্সপোর্ট। সেখান থেকে কিন্তু প্রতি বছরই 25% হারে কিন্তু এই রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা টার্গেট করেছি যে 2018 সালের মধ্যে $1 বিলিয়ন এবং 21 সালের মধ্যে $5 বিলিয়ন আমরা আইসিটি সেক্টর থেকে রপ্তানি করতে চাই। তো এইখানে আমরা 12 ধরনের স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ আমরা ঘোষণা করেছি, অর্থাৎ 24 সাল পর্যন্ত আইটি এবং আইটিএস সেক্টরে কোনো ধরনের ভ্যাট এবং ট্যাক্স নাই, এটা আমরা মওকুফ করেছি। ফলে এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির আরও প্রসার ঘটানোর জন্য এটা খুব সহযোগিতা করছে। পাশাপাশি আমরা আমাদের যেই লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই প্রজেক্টের আওতায় 44,000 আমরা হিউম্যান রিসোর্স তৈরি করছি। তো আমরা এইভাবেই আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা আইসি ডিভিশন থেকে সহযোগিতা করছি। আচ্ছা, আমি একটা প্রশ্নে আসবো যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিষয়ে একটা কথা আসলো, তাই আমি ঠিক জানতে চাইবো যে এই স্যাটেলাইটের পেছনে যারা কাজ করবে, যারা প্রযুক্তি নিয়ে কাজ করবে, তারা কি আমাদের দেশে তরুণ প্রজন্ম থাকবে না বাইরের কেউ থাকবে? এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আসলে আমরা এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন যে বেশ কিছু মেগা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। একটা হচ্ছে যে রোড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, যেরকম পদ্মা সেতু, মেট্রো রেল। আরেকটা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যেরকম আমাদের সারা বাংলাদেশে যে ডিজিটাল নেটওয়ার্ক কানেক্টিভিটি হচ্ছে, যেরকম Tier 4
সার্টিফাইড ডেটা সেন্টার আমরা নির্মাণ করছি, স্যাটেলাইট আমরা মহাকাশে উৎক্ষেপণ করছি, এবং আমাদের অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। তো এই যে 4-5টা মেগা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেটা ভবিষ্যতে নেতৃত্ব কে দেবে? সেই জন্যই কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা এই যে LICT প্রজেক্টের আওতায় এবং আমাদের BDRN প্রজেক্টের আওতায় যেখানে যে ধরনের ল্যাব প্রতিষ্ঠা করা দরকার, যেখানে যে ধরনের কারিকুলাম এবং কোর্স পরিবর্তন করা দরকার, সেগুলো আমরা করছি। এগুলো হাই এন্ডের কাজগুলো যেন আমাদের দেশের ছেলেমেয়েদের মেধার কোনো ঘাটতি নাই, কিন্তু তাদের দরকার প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া, তারা যেন সেই বিষয়গুলো শিখতে পারে, জানতে পারে। এবং আমরা LICT প্রজেক্টে কিন্তু আমরা রেখেছি যে এই ধরনের যেই নতুন বিষয়গুলি আছে, যেরকম আমাদের 4 টিয়ার ডেটা সেন্টার কীভাবে অপারেট করা হবে, কারা করবে, আমাদের পাওয়ার প্ল্যান্ট, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কারা দেখাশোনা করবে, স্যাটেলাইট মহাশূন্যে এখানে যে ল্যান্ড স্টেশন হবে সেখানে তারা কারা করবে, এগুলো আমরা এখন মাথায় নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশনের মাধ্যমে এই নতুন কোর্স কারিকুলাম ডেভেলপ করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলবো। তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মরাই সব কিছুতে নেতৃত্ব দেবে। অবশ্যই। আবারও আপনার কাছে আসব। এবার তথ্য প্রযুক্তি খাতে ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা তা দেখে আসব। বাংলাদেশের অর্থনীতির প্রধান অবলম্বন তৈরি পোশাক, রেমিটেন্স এবং কৃষি খাতের সাথে যুক্ত হচ্ছে নতুন একটি খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমানে দেশে প্রায় 6 কোটির মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে 20 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে আইটি খাতে। তাই বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চোখ এখন বাংলাদেশের দিকে। সম্প্রতি এদেশে প্রযুক্তি খাতে 200 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের 17তম বৃহৎ ভেঞ্চার কোম্পানি ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। কোম্পানিগুলোকে গ্রো করে যারা এরা ওয়ার্ল্ড লেভেলে এই কোম্পানিগুলো পরিণত হতে পারে এবং যে স্ট্যান্ডার্ড যাতে তারা গ্রো করতে পারে, ফেনক্সের কাজ হবে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা, ক্যাপিটাল দেওয়া এবং ক্যাপিটালের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস এবং সাহায্য দেওয়া। এছাড়া জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বিনিয়োগের পর এখন এসব ভেঞ্চার কোম্পানিগুলো বাংলাদেশকে বেছে নেওয়ার প্রধান কারণ সাম্প্রতিক সময়ে এদেশে তথ্য প্রযুক্তি খাতের ধাবমান বিপ্লব এবং বিপুল সংখ্যক কর্মঠ জনসংখ্যা। এদিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়াতে ইতিমধ্যে উন্নত দেশগুলোর মতো কালিয়াকৈর, যশোর এবং সিলেট সহ দেশের 12টি এলাকায় হাইটেক পার্ক নির্মাণ করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই অর্থনৈতিকভাবে পরবর্তী এশিয়ান টাইগারে পরিণত হবে বাংলাদেশ। আপনি একটি প্রতিবেদন দেখেন, তো এখানে হাইটেক পার্কের বিষয়টি এসেছে এবং তার সাথে বিদেশিদের ইনভেস্টমেন্ট এই বিষয় এসেছে। তো আসলে আমাদের দর্শকদের তো একটা আগ্রহ আছে এই বিষয় নিয়ে, তো আপনার কাছ থেকে জানতে চাই। আমি বলবো যে এখানে 3টা বিষয় দরকার। একটা হচ্ছে আমাদের যে আইসিটি ইকোসিস্টেমের কথা আমরা বলছি, যেটা গড়ে তুলছি, সেটার জন্য প্রথম দরকার কানেক্টিভিটি, যেটি ইতিমধ্যে আমরা নিশ্চিত করেছি জননেত্রী শেখ হাসিনা সরকার। আমাদের হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আমরা শহর থেকে গ্রাম পর্যন্ত আমরা নিশ্চিত করছি। দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান রিসোর্স, অ্যাভেলেবল হিউম্যান রিসোর্স, অর্থাৎ আপনি যদি কম্পিটিটিভ প্রাইসে যদি হাই কোয়ালিটি হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারেন, তাহলে সারা বিশ্বের সব কোম্পানি ছুটে আসবে বাংলাদেশের জন্য। আর তৃতীয়ত হচ্ছে ইন্ডাস্ট্রি প্রমোশন, যেটার একসময় একটু গ্যাপ ছিল, কিন্তু এখন এডুকেশন ইনস্টিটিউশন এবং ইন্ডাস্ট্রি এইটার যে একটা ব্রিজিং করা দরকার, সেটাই কিন্তু আসলে আইসিটি ডিভিশন করছে। এবং আমরাই একটা এই ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি, যে এই এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে ইন্ডাস্ট্রির একটা সেতুবন্ধন রচনা করে দিচ্ছি। এবং এই 3টার যে চমৎকার একটা মেকানিজম আমরা তৈরি করেছি, এর ফলেই কিন্তু আমরা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় ডেস্টিনেশন হিসেবে আমরা তুলে ধরতে পারছি। তো এই জন্যই আমরা আশা করছি যে এই যে আমরা 15টি হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। গাজীপুরে 355 একর জায়গায় বঙ্গবন্ধু হাইটেক সিটি আমরা নির্মাণ করছি, কাজ শুরু হয়ে গেছে। আমরা 4টা ব্লক ইতিমধ্যেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে দিয়ে দিয়েছি। ইন্ডিয়ান ইনফিনিটি বাংলাদেশের সামিট, ওইদিকে মালয়েশিয়ার টিপিএম এবং বাংলাদেশের ফাইবারটোম, এদের জয়েন্ট ভেঞ্চার শুরু হয়ে গেছে। এবং পাশাপাশি আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে প্রায় 2,32,000 স্কোয়ার ফিট ফ্লোর এখন রেডি। আগামী 3 মাসের মধ্যে আমরা এটা কোম্পানিদেরকে দিয়ে দিতে পারবো। প্রচুর আমরা আবেদন পাচ্ছি
এদিকে কারওয়ান বাজার একেবারে আপনার এনটিভির প্রতিবেশী, এখানে প্রায় ৭২,০০০ স্কোয়ার ফিট আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা শুরু করেছি, যেখানে প্রায় ১৭টি কোম্পানি এখন কাজ করছে এবং এটা রিনোভেশন হচ্ছে। আমরা একটা ফ্লোর পুরোটাই ৬,০০০ স্কোয়ার ফিট আমরা স্টার্ট আপদের জন্য দিয়ে দিচ্ছি এবং আরেকটা ফ্লোর থাকবে হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, প্লাগ অ্যান্ড প্লে, মানে যে যখন আসবে তারা কাজ করবে। এবং পাশাপাশি আমাদের সিলেট ইলেকট্রনিক সিটি, রাজশাহী বরেন্দ্র সিটি, সিলিকন ভ্যালি, এই সব কিছু মিলিয়ে আমরা 15টা আইটি পার্ক সারা বাংলাদেশে তৈরি করছি, যেখানে শুধুমাত্র গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতেই আগামী 10 বছরে 1 লাখেরও বেশি তরুণ প্রজন্ম কাজ করবে। এবং আমি আশা করছি যে এই 15টি আইটি পার্কের কার্যক্রম আমরা যখন আর কি সমাপ্ত করতে পারবো, যেটি আমাদের আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় ভাই বলেন সবসময়, যে আমরা হয়তো আইটি সেক্টরে আমরা গার্মেন্টসকে ছাড়িয়ে যেতে পারবো। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইডে। আবারও আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতে মানব সম্পদ উন্নয়নের যে প্রকল্পটি আছে সেটির অবস্থাটা এখন কি, এবং দ্বিতীয়ত আমরা জানি যে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়ার একটি প্রকল্প ছিল, সেই পরিকল্পনাটির বর্তমান অবস্থাটি কি? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে কাজটা, এটা আমরা 2টা ধাপে করছি। একটা হচ্ছে যে যারা একটু হাই এন্ডের কাজ করবে, যারা অ্যাচিভার, তাদের জন্য আমাদের লিভারেজিং আইসিটি প্রজেক্টের আওতায় 44,000 দক্ষ কর্মসূচি তৈরি করছি। আর যারা এভারেজ কোয়ালিটি, দেখা গেছে যে এরকম লক্ষ কোটি আছে, কারণ আমরা প্রায় প্রতি বছর আর কি 10,000-এরও বেশি আমরা আইটিএস গ্র্যাজুয়েট পাচ্ছি, কিন্তু প্রায় 3.5 লাখেরও বেশি কিন্তু আমরা এমনি জেনারেল বিভিন্ন সাবজেক্টে আমরা গ্র্যাজুয়েট পাচ্ছি। তো তাদের জন্য কিন্তু কর্মসংস্থান তৈরি করা একটা সরকারের দায়িত্ব। ফলে আমরা আবার ওই অ্যাভারেজ কোয়ালিটি যারা আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আছে তাদের জন্য আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছি। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে আজকে প্রতি মাসে 45 লাখ মানুষ সেবা গ্রহণ করছে এবং মানুষের দোরগোড়ায় আমরা সেবা পৌঁছে দিয়েছি। এবং শুধুমাত্র 25,000 ওয়েবসাইটই না, আমাদের এই 5,272টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারই না, আমরা 600 মোবাইল অ্যাপস করেছি আইসি ডিভিশন থেকে। এখন মানুষের হাতের নাগালে ফিঙ্গার টিপসের মধ্যে আমরা গভর্নমেন্ট সার্ভিসটা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের মূল যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে ইন্টারনেট প্লাস স্ট্র্যাটেজি, অর্থাৎ আমাদের এডুকেশন প্লাস ইন্টারনেট, এগ্রিকালচার প্লাস ইন্টারনেট, এমপ্লয়মেন্ট প্লাস ইন্টারনেট, সিকিউরিটি প্লাস ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটকে যদি আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিরাপত্তা এবং কর্মসংস্থানে যুক্ত করতে পারি, তাহলে অনেক গুণ বেশি ভ্যালু অ্যাড করা সম্ভব। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আইসিটি বিষয়ে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম এগুলো আমরা কিন্তু স্থাপন করছি। ফলে এইভাবেই আমরা যাদের সামর্থ্যর ঘাটতি আছে তারা যেন এই শেয়ারিং অ্যাক্সেস পয়েন্টগুলো ব্যবহার করতে পারে, তার আমরা ব্যবস্থা করছি। আপনি যে বিষয়গুলো টানলেন, তো সব কিছুর ক্ষেত্রেও কিন্তু একদিকে যায়, সব কিছু ডেভেলপমেন্টের পেছনে থাকে যে একটা ইন্টারনেট কানেকশনের যে বিষয়টি। তো আমরা সাধারণ গ্রাহকদের মধ্যে দেখি যে ইন্টারনেট কানেকশন নিতে গেলে অনেক ব্যয়বহুল তারা মনে করে। তো উন্নত দেশগুলোতে তো দেখা যায় যে এটা ফ্রিতেই দেওয়া হয়। তো আমাদের দেশের এই এমন মুহূর্ত কি তৈরি হবে কখনো? না, দেখুন, আসলে এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করেন, আমরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই ইস্যুটা রেজ করেছি। সেটা হচ্ছে যে আমাদের যে 5টা বেসিক নিড আছে, সেই মৌলিক চাহিদা, এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, আমার মনে হয় যে এই 5 জন ভাই বোনদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে 6ষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে তোমরা কি চাও, আমি যদি প্রশ্ন করি যে আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইটার পরে যদি 6ষ্ঠ কোনো মৌলিক চাহিদা স্বীকৃত হয়, তাহলে সেই চাহিদাটা তোমাদের কাছে কি হবে, কে বলবে? আমার কাছে মনে হয় ইন্টারনেট। তো সেটাই আর কি। তো আমিও তোমার সাথে একমত যে আসলে যদি 6ষ্ঠ কোনো মৌলিক চাহিদা স্বীকৃতি দিতে হয়, তাহলে এখন দিতে হবে অ্যাক্সেস টু ইন্টারনেট। তো আমি বলবো যে তুলনামূলক যদি আপনি অন্য দেশের সাথে তুলনা করেন, বাংলাদেশে কিন্তু তুলনামূলক ইন্টারনেটের প্রাইসটা মোটামুটি কম্পিটিটিভ এবং সেটা অ্যাফোর্ডেবল। আবার কিন্তু অনেকেই কিন্তু ইন্টারনেটকে আবার মিস ইউজও করে। তো সেক্ষেত্রে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কি? আসলে দেখুন, এখন পুরো বিশ্ব কিন্তু নিয়ন্ত্রণে বিশ্ব না, এটা উন্মুক্ত বিশ্ব। আমরা নিয়ন্ত্রণে বিশ্বাসও করি না। আমরা যেটা বলতে চাই, নিয়ন্ত্রণ না করে
সঠিক ব্যবহারটা নিশ্চিত করার জন্য আমি যেটা বললাম সচেতনতাটা বৃদ্ধি করা। আমরা কিন্তু আসলে ঘরের দরজা জানালা বন্ধ করতে পারবো না, কিন্তু কি করতে পারবো, আমরা ঘরের নেট দিতে পারবো, যেন দরজা জানালা খোলা থাকবে কিন্তু সেই নেটটা থাকলে যেন পোকামাকড় ঢুকতে না পারে। তো সেই জন্যই আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা ড্রাফট করেছি এবং সেটি অল্প দিনের মধ্যে ক্যাবিনেটে যাবে এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমরা যে সাইবার সিকিউরিটি ফরেন্সিক ল্যাব করা, আমাদের সাইবার সিকিউরিটি ন্যাশনাল এজেন্সি করা, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করা এবং সারা দেশব্যাপী আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস বিল্ডিং করা, সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। এখন আমাদের অনুষ্ঠানে আমরা একটু ডিফারেন্ট সাইডে আসবো। এখানে যারা আমন্ত্রিত শিক্ষার্থীরা আছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাদের কাছে আপনি করতে পারেন। আমার প্রশ্ন যদি থাকে, আমি তো প্রথমে একটা করেছি যে আসলে আমাদের ষষ্ঠ মৌলিক চাহিদা কি হতে পারে। আরেকটা আমি প্রশ্ন রাখতে চাই যে বঙ্গবন্ধু বলতেন যে সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ গড়তে হবে। তো আমি যদি প্রশ্ন করি প্রথমে স্বর্ণাকে যে আসলে সোনার মানুষ বলতে তুমি কি বোঝো, যে সোনার বাংলা গঠন করার জন্য সোনার মানুষ গড়ার কথা বঙ্গবন্ধু বলেছেন, তো তুমি কি মনে করো যে সোনার মানুষের সংজ্ঞা কি হতে পারে? প্রথমত আমি বলবো আমাদের বিবেকটা দরকার, কারণ আমি যত বড় পর্যায়ে যাই না কেন, আমার যদি বিবেক না থাকে, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, আমার কাছ থেকে কেউ কোনো উপকার পাবে না। সুতরাং সেক্ষেত্রে সোনার বাংলা গঠন তো দূরের কথা, আমি নিজেকেই যখন গঠন করতে পারছি না, সেটা আমি করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে গড়ে তোলা, স্বশিক্ষিত, যেটা আমরা বলি যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত হতে হবে। যে আমি যদি নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমি যদি জানি যে আমার উদ্দেশ্যগুলো কি কি, তাহলে আমি পারবো সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করতে। সো প্রথমত আমার বিবেক থাকতে হবে, দ্বিতীয়ত আমাকে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে আমি এই পর্যায়ে পৌঁছাতে চাই এবং আমি দেশের জন্য এই এই কাজ করতে চাই। সো সে ধরনের পরিকল্পনা অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে আমি তাকে বলবো যে সে সোনার মানুষ, সে নিজের কথাও ভাবে, সে সবার কথা ভাবে, সেই হবে একমাত্র সোনার মানুষ। চমৎকার। তো এইরকম তোমাদের মতো সোনার মানুষ আমরা যখন সবাইকে গড়ে তুলতে পারবো, তখন অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা হবে। আমি মিরাজের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে আসলে আমরা সবসময় শুনি যে আমাদের ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে। তো বুয়েটের সিএসসির একজন স্টুডেন্ট হিসেবে আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কি মনে করো যে কেন এই ব্রেন ড্রেইন হচ্ছে, এই ব্রেইন কামব্যাক কীভাবে হতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে মেধাবী যে আমরা এখন বর্তমানে যে প্রোগ্রামারদেরকে দেখি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে দেখি, ওনাদের যেমন মেধার দিকটা হয়তো বা ঠিক আছে, ওনারা হয়তো তাদের যে খাতে তারা পড়াশোনা করে এসেছে এই সব জায়গা থেকে তারা অনেক বেশি মেধাবী। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও যেটা আমার কাছে মনে হয় যে দেশের জন্য কিছু করার একটা টান সবার মধ্যে থাকাটা উচিত। এখন হয়তোবা যারা বাইরের দেশে চলে যাচ্ছেন তাদের কাছে হয়তোবা এটা মুখ্য হয়ে দাঁড়াচ্ছে যে তারা কী ধরনের ফ্যাসিলিটি পাবেন। তারা হয়তোবা যে কাজটি যে প্রফেশনের মধ্যে তারা থাকতে যাচ্ছেন, তারা যদি কিনা বাইরের দেশে যান, তারা হয়তোবা একটা বেটার অপরচুনিটি পাবেন বা বেটার ইকোনমিক সাপোর্ট পাবেন, সব দিক থেকে তারা একটা ফ্যাসিলিটির কথা চিন্তা করেন। বাট আমার কাছে যেটা মনে হয়, দেশের একজন নাগরিক হিসাবে শুধুমাত্র নিজের সেই সকল ফ্যাসিলিটিগুলোকে বড় করে না দেখে, মুখ্য হিসেবে না দেখে, আমরা যদি কিনা দেশের কথাটা একটু চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে ব্রেইন ড্রেনের ব্যাপারটা কমবে। জন এফ কেনেডির কথা তো তোমরা সবাই জানো, তার একটা খুব বিখ্যাত উক্তি আছে যে আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তো তোমার কি মনে হয়, তুমি কি করতে পারো দেশের জন্য? একজন গ্র্যাজুয়েট হওয়ার পর প্রত্যেকেরই একজন উচ্চ শিক্ষা নেবার পর সবারই গত 5 বা 10 বছর আগে সবারই চিন্তা ছিল যে কেউ ভালো সরকারি চাকরি করবে বা বেসরকারি চাকরিতে যে খুব ভালো একটি বেতনের চাকরি পেয়ে জীবন অবসান করবে, এটাই ছিল। কিন্তু এখনকার যেই তথ্য মন্ত্রণালয় বা গোটা সরকারের যে উদ্যোগটি, যে পুরো 16 কোটি মানুষকে একটি কর্মদক্ষ হিসেবে তৈরি করা, সো সেখানে আমার যে দায়িত্বটি, যে 16 কোটির ভিতরে একজনের যে চিন্তাধারাটি থাকবে যে এই প্রচেষ্টার ভিতরে নিজেকে আসলে কতটুকু দিতে পারছি। আমার যত নাম হচ্ছে সেই সাথে সাথে কিন্তু বাকি 8-10 জনেরও নাম হচ্ছে, এবং তারা যদি বসেও থাকে, আমার কাজটি দেখে কতজনকে আমি উৎসাহিত করতে পারছি, সেটি আসলে দেখার বিষয়। আমার কখনোই উচিত না যে ফার্স্টে হতাশ হওয়া যে আমাকে 1 কোটি লোককে উৎসাহিত দিতে হবে। 10 জনকে যদি দিতে পারি, তাহলে পরবর্তীতে তারা 100 জন 1000 জন করে যার ক্যাপাসিটি অনুযায়ী ক্ষুদ্রভাবে শুরু করে। জাপান বা আমেরিকার দিকে তাকালেও কিন্তু এই জিনিসটাই দেখি, তারা কিন্তু এত বেশি চিন্তা করে না, তারা তার পাশের দিকে কতটুকু দিতে পারছে, উদ্বুদ্ধ করতে পারছে, সেটাই চিন্তা করে। আমাদেরও সেরকম আসলে চিন্তা করা উচিত, ইতিবাচক। সেটা আমি একজন নাগরিক হিসেবে এবং গ্র্যাজুয়েট বা ছাত্র হিসেবে সেটা মনে করি। তো আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, তো
তোমার কাছে যে আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে যাই, আমি ফেসবুকে বা টুইটারে সব জায়গায় দেখি যে সবাই রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে খুব একটা পছন্দ করে না। কেন করে না? এটা হয়তো আমাদের মানে একটা আমরা গ্রাম পর্যায়ে যেটা দেখি মানে যারা অনেক বেশি এডুকেটেড না মানে তারা মনে করে হচ্ছে রাজনীতি মানেই হচ্ছে পড়াশোনা হবে না। এটা হচ্ছে ছোটবেলা থেকেই বাবা মা বা আমাদের গার্জিয়ান যারা থাকে তাদের মনে হয় এই ছেলে রাজনীতি করছে তাহলে সে পড়াশোনা বাদ দিয়ে শুধু একটা নিয়েই থাকবে। এটা মনে হয় এখন আর আমাদের সেই এটা নাই, পরিবর্তন হয়েছে। যেহেতু এখন আমাদের মানে রাজনীতি বলি আর যেখানেই বলি যা দেখছি সবই ইয়ং জেনারেশনই বেশি যাচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছি। এখন হয়তো আমি ট্রিপলি নিয়ে পড়ছি, আমি রাজনীতির দিকে না গেলেও আমার একটা ভালো মনোভাব আছে। সে বলার চেষ্টা করছে যে এখন আসলে সবাই কিন্তু রাজনীতির বিষয়ে সচেতন। আমরা সবসময় নির্বাচন আগে দেখেছি যে খুব শর্ট টার্ম কিছু কমিটমেন্ট করা হয় যে নির্বাচনে বিজয়ী হলেই আমরা এটা করব সেটা করব, কিন্তু প্রথম আমরা দেখলাম 2008 সালের 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জাতির সামনে একটা দীর্ঘমেয়াদী ভিশন দিলেন যে ভিশন 2021, শুধুমাত্র 5 বছর বা 1 বছরের না, একটা দেশকে একটা মানে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো তুমি এটাকে কিভাবে দেখো যে শেখ হাসিনা আজকে সারা বিশ্বে শুধু নারী নেতৃত্বের কারণে না, একজন গ্লোবাল থিঙ্কার হিসেবে সে স্বীকৃত। তো শেখ হাসিনার এই যে ভিশন 2021 এবং তরুণদেরকে নিয়ে ভাবনা এবং এটা উন্নত বাংলাদেশ করা, সেটার তুমি কিভাবে মূল্যায়ন করবা? আমি বলবো উনি অনেক বড় একটা পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা খুব কম সময়ে কখনোই সম্ভব না। কারণ আমরা যে পজিশনে আছি ওইটা থেকে তো একবারে আমরা উঠতে পারবো না, আমাদেরকে সময়ের সাথে সাথে যেতে হবে এবং সবাইকে সাহায্য করতে হবে। এটা হচ্ছে করার জন্য ইনি যেটা করছেন। আর আমাদের জাতির পিতা যিনি ছিলেন, উনি যে সোনার বাংলাদেশ গড়তে চাইছিলেন, ওনার স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমাদের প্রধানমন্ত্রী যে কাজটা করছেন সেটা সত্যিই প্রশংসনীয় বলবো। আর দেখছি যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য যত কিছু করার দরকার আমরা কিন্তু অনেক কিছুর ফ্যাসিলিটিস এখন পাচ্ছি। আমরা জানি প্রধানমন্ত্রী অলরেডি মানে লিডার, ওয়ার্ল্ড ওয়াইড লিডার হিসেবে ওনার আলাদা একটা অবস্থান তৈরি হয়েছেন। তার সাথে আপনিও দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্লোবাল একজন ইয়ং লিডার হিসেবে আমরা দেখেছি যে, তা আমি ঠিক জানতে চাইবো যে এই খ্যাতি বা এই অর্জন আসলে কার? আসলে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 এটা বাস্তবায়নের জন্য যতগুলি সমস্যা আমরা সামনে দেখি সেইটা সমাধানের চিন্তা করতে করতেই আমরা যেই গত 2.5 বছরে যে নতুন কিছু পদক্ষেপ নিয়েছি, ওরা যেটা বললো যে কানেক্টিং স্টার্টআপস, ইনোভেশন ফান্ড, ইনোভেশন ডিজাইন, এন্টারপ্রেনারশিপ একাডেমি, এই যে নতুন ভাবনাগুলো যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে আমরা নিয়েছি, এটাই কিন্তু মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। যে বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবন দেওয়ার জন্য আমরা যে নতুন নতুন প্রকল্পগুলো গ্রহণ করেছি এবং সেই ক্ষেত্রে যে নতুন চিন্তা করতে আমরা পেরেছি এবং তরুণ প্রজন্মকে আমরা প্রত্যেকটা জায়গায় সম্পৃক্ত করছি, সেই ক্ষেত্রেই তারা আর কি ইয়াং গ্লোবাল লিডার হিসেবে, যেহেতু আমি বিলো 40, তো সেই ক্ষেত্রে আসলে বিলো 40 পলিটিশিয়ান পুরো বিশ্বে খুব কমই আছে। কিন্তু এই জন্য আমি প্রথম ধন্যবাদ দেব জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে এত অল্প বয়সে এই বিশাল দায়িত্বটা পালন করার সুযোগটা করে দিয়েছেন। সেই জন্যই আমি মনে করি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছে আমরা আমাদের এই গ্রহণযোগ্যতাটা তুলে ধরতে পেরেছি। তো ফলে অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকেই আমি ধন্যবাদ দিতে চাই যে যিনি আমাকে এই অল্প বয়সে এই দায়িত্বটা দিয়েছেন। এবং আমরা চাই যে আমাদের তরুণরা 52-তে যেভাবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 71-এ যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ঠিক একইভাবে এই রূপকল্প 2021 বাস্তবায়নেও আমাদের তরুণরাই নেতৃত্ব দেবে এবং ডিজিটাল বাংলাদেশ করে তুলবে। বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য আপনারা তো এরই মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। আমি জানতে চাইবো যে তাদের যখন আপনারা সম্পৃক্ত করছেন তাদের আগ্রহের জায়গাটা কেমন, আর কি কি কোনো ধরনের প্রতিকূলতা ফেস করছেন কিনা? আমি বলবো যে প্রতিকূলতা সেরকম কিছুই নাই, কারণ আমাদের তরুণরা যথেষ্ট মেধাবী এবং তারা স্মার্ট এবং আন্তর্জাতিক সমসাময়িক বিশ্ব সম্পর্কে তারা খুবই ওয়াকিবহাল। এবং আমাদের যেহেতু এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা পুরো বিশ্বের কি ঘটছে কি হচ্ছে সবই আমরা জানতে পারছি, ফলে আমাদের তাদেরকে নতুনভাবে আর কোনো কিছু বুঝিয়ে তৈরি করতে হচ্ছে না। আর আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের তরুণদের ভাবনা চিন্তাগুলো তুলে ধরার জন্য
আমি চেষ্টা করি সবসময় যে আমি যেহেতু বয়সে কিছুটা তরুণ, তো ফলে আমাদের তরুণদের যে চিন্তা ভাবনা সেটা যেন আমাদের পলিসি লেভেলে এটার রিফ্লেকশন হয়, তার জন্য আমরা প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের ইন্টারাকশন করি। এবং আপনি জানেন যে আমাদের আওয়ামী লীগের একটি রিসার্চ উইং আছে, যেটি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যেই ট্রাস্টির চেয়ারম্যান হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তারা তরুণদের সাথে আমাদের লেটস টক, পলিসি ক্যাফে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের মন্ত্রীদেরকে নিয়ে আসছি এবং আমাদের সজীব ওয়াজেদ জয় আইসিটি অ্যাডভাইজার, উনি কথা বলছেন। ফলে আমরা তরুণদের যে ভাবনা, চিন্তা, পরিকল্পনা, সেটা রিফ্লেকশন আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটি সিদ্ধান্তে থাকে। ফলে আমাদের এরকম কোনো প্রতিকূলতা নেই, প্রতিবন্ধকতা নেই। এই জন্যই আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি এবং এই জন্যই আমাদের জিডিপি গ্রোথ আমরা এই বছর আশা করছি 7% আমরা উন্নীত করতে পারবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।